কেমন হয় যদি একটি ফোন কল থেকে তোমার জীবন বদলে যায়? মানে তোমার কাছে এমন একটি ফোন কল আসলো যেখানে সময়ের পার্থক্য 20 বছর, অর্থাৎ কলের অপর প্রান্ত থেকে কথা বলছে 1999 সালে আর তুমি তার উত্তর দিচ্ছ 2019 সালে। তাহলে ব্যাপারটা কেমন হবে? এই রকম রহস্যময় কল নিয়েই 2020 সালে রিলিজ হয় দ্য কল মুভিটি। একটি ঘর, দুটি ফোন এবং দুটি মানুষকে কেন্দ্র করে এই মুভির প্লট। শুরুতে একটু ধারণা হবে না যে সামনে কি হতে চলেছে। মুভির স্টোরিতে থাকা দুটি চরিত্র তোমার মস্তিষ্ক নিয়ে রীতিমতো শ্বাসরুদ্ধকর একটি খেলা খেলবে। কাহিনী যত সামনে এগিয়ে যাবে ততই মনে হবে এরপর কি হবে। কোরিয়ান ইন্ডাস্ট্রি যে থ্রিলার মুভিতে সেরা তার আরেকটি উদাহরণ হতে পারে এই মুভিটি। তো চলো শুরু করা যাক আজকের এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনটি। গল্পটির শুরুতে আমরা সোয়াইন নামের একটি মেয়েকে দেখতে পাই যে একা একা একটি নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সোয়াইনকে দেখে একটি ট্রাক তার সামনেই থামে। এই ট্রাকের ড্রাইভারের নাম সাংহো। সোয়াইন তার বাড়ির দিকে যাচ্ছিল আর সাংহুর বাড়ি তার পাশেই ছিল, তাই সোয়াইনকে আগে থেকে চেনার কারণে সে তাকে লিফট দেয়। এরপর সোয়াইন একটা কল করার জন্য সাংহুর কাছে একটা ফোন চায়, কারণ তার ফোনটি একটি স্টেশনে পড়ে গিয়েছে। সাংহু ফোনটি দিলে সোয়াইন সেটি ব্যবহার করে তাকে ফেরত দিয়ে দেয়, কিন্তু সাংহু বলে তার ফোনটি আজকের জন্য সোয়াইনের কাছে রাখতে। কিন্তু সোয়াইন বলে প্রয়োজন নেই, আমার বাড়িতে টেলিফোন আছে। এরপর সোয়াইন তাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে টেলিফোনটি খুঁজে বের করে এবং হারিয়ে যাওয়া মোবাইলটিতে কল করে। কিছুক্ষণ পর মোবাইলটি একজন মহিলা তুলে। সোয়াইন তাকে বলে, আমার ফোনটি ভুলে স্টেশনে পড়ে গিয়েছে, আপনি আপনার ঠিকানাটি বলুন, আমি সেখানে গিয়ে নিয়ে আসব। কিন্তু মহিলাটি তাকে মানা করে দেয় এবং ফোনটি ফেরত দেওয়ার বিনিময়ে টাকা চেয়ে বসে। এরপর সে কলটি কেটে দেয়। সোয়াইন আবারও ফোন দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এবার তার ফোনটি বন্ধ ছিল, অর্থাৎ মহিলাটি ফোন বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পর টেলিফোনটিতে আবারও একটি কল আসে। কলটি সেই মহিলা ভেবে সোয়াইন রিসিভ করে। অপর পাশ থেকে একটি মেয়ে বলতে থাকে, তুমি ঠিকই বলেছিলে, আমার মা একটা পাগল, সে আমাকে অনেক অত্যাচার করে। সোয়াইন তাকে জিজ্ঞাসা করবে তার আগেই মেয়েটি ফোনটি কেটে দেয়। এরপর সোয়াইন হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করে। সেই হাসপাতালে তার মা ভর্তি ছিল। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে তার মায়ের ব্রেইন টিউমার হয়েছে আর সেই অপারেশন করতে হলে অনেক টাকার প্রয়োজন। এরপর সে তার মায়ের সাথে দেখা করে। তার মা তাকে বলে, তুমি আমার জন্য অনেক টাকা খরচ করেছো আর এমনিতেও তুমি শহরে ছোট্ট একটা চাকরি করো, এক কাজ করো, আমার একটা ইন্স্যুরেন্স আছে, সেখানে আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছি, তুমি সেটা উঠিয়ে নিও আর আমি মারা যাওয়ার পর আমাকে তোমার বাবার পাশে দাফন দিয়ে দিও। এটা শুনে সোয়াইন অনেক রেগে যায় এবং বলে, কি বললে? তুমি নিজেকে এখনো আমার বাবার পাশে থাকার যোগ্য মনে করো? আসলে সে তার মাকে অনেক ঘৃণা করত, কারণ তার মায়ের কারণে তার বাবা মারা গিয়েছে। এরপর সে সেখান থেকে চলে আসে এবং বাড়ি গিয়ে দেখে সেই মোবাইলটিতে আবারও রিং হচ্ছে। সে সেই কলটি রিসিভ করে। তখন অপর পাশ থেকে একটি মেয়ে বলে, আমি ইয়াংসু বলছি, আমার মা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। এরপর মেয়েটি তার ঠিকানাও দিয়ে দেয়। সোয়াইন জিজ্ঞাসা করে, তুমি কে আর আমার নাম্বারই বা কোথায় পেয়েছো? মেয়েটি বলে, এটি সাংহু স্টোর না? সোয়াইন বলে, না। এরপর মেয়েটি কল কেটে দেয়। কিছুক্ষণ পর সোয়াইন তার বাবা মায়ের একটি ছবি টাঙানোর জন্য দেয়ালে একটি পেরেক মারছিল। হঠাৎ পেরেকটি দেয়ালের অপর প্রান্তে পড়ে যায়। সে বুঝতে পারে দেয়ালের পিছনে হয়তো খালি জায়গা আছে, তাই সে একটি হাতুড়ি এনে পুরো দেয়ালটি ভেঙে ফেলে। দেয়ালটি ভাঙার পর সেখানে একটি সুড়ঙ্গ দেখতে পায়। সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে একটি বদ্ধ ঘর দেখতে পায়। সেই ঘরের মাঝখানে একটি চেয়ার রাখা ছিল এবং সেই চেয়ারটির উপরে একটি পুতুল ছিল। এরপর সে দেয়ালের এক কোণে একটি বক্স দেখে। সেটি খুললে ভেতরে একটি ডায়েরি এবং অনেকগুলো পুরনো জিনিসপত্র দেখতে পায়। ডায়েরির ভেতরে ইয়াংসুর নাম দেখে সে বুঝে যায় এটা ইয়াংসুর ডায়েরি। অর্থাৎ 1999 সালে ইয়াংসু এই বাড়িতে থাকতো। সে কিছু বুঝতে না পেরে সেই ড্রাইভার সাংহুর কাছে যায়, কারণ ইয়াংসু ফোনে সাংহুর দোকানের কথা জিজ্ঞাসা করেছিল। সোয়াইন সাংহুর কাছে ইয়াংসুর ব্যাপারে জানতে চায়। সে জিজ্ঞাসা করে, ইয়াংসু কি তান্ত্রিক? কারণ সেই ডায়েরিতে যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে অনেক তন্ত্রমন্ত্র লেখা ছিল।
সাংহু তাকে জানায় ইয়াংশু তান্ত্রিক নয়, বরং তার মা একজন তান্ত্রিক ছিল। 20 বছর আগের ঘটনায় শুনেছিলাম ওর মা ওকে অনেক অত্যাচার করত, এর থেকে বেশি আর কিছু জানি না। এরপর সোয়াইন সেখান থেকে আবারও বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখতে পায় সেই টেলিফোনটিতে আবারও রিং হচ্ছে। সে ভয়ে ভয়ে কলটি রিসিভ করে। অপর পাশ থেকে ইয়াংশু চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচাও, আমার মা আমাকে আগুনে পুড়িয়ে মারতে চায়। অন্যদিকে ইয়াংশুর মা তাকে টেনে হিঁচড়ে একটি জায়গায় নিয়ে যায়। তার মা যখন আগুন হাতে নেয় তখন সে কোনো মতে ধস্তাধস্তি করে তার মায়ের হাত থেকে আগুনটি সিঁড়িতে ফেলে দেয়, যার কারণে সিঁড়িতে আগুন লেগে যায়। অন্যদিকে সোয়াইন দেখে সুড়ঙ্গটার সিঁড়িতে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে। এখানে সোয়াইন বুঝতে পারে ইয়াংশু 1999 সাল থেকে 2019 সালে সোয়াইনকে কল করেছে, অর্থাৎ এই টেলিফোনের মাধ্যমে সোয়াইন এবং ইয়াংশু যুক্ত হতে পারছে। কিন্তু এখানে সোয়াইন রয়েছে 2019 সালে এবং ইয়াংশু 1999 সালে, যেটা 20 বছর পিছনে। এর পরের দিন ইয়াংশু আবারও সোয়াইনকে কল করে বলে, তুমি কাল রাতে আমাকে বাঁচাতে এলে না কেন? তখন সোয়াইন বলে, আমি চাইলেও তোমাকে বাঁচাতে পারতাম না। আর তুমি কাকে কল করেছো? ইয়াংশু বলে, এটা সাংহুর নাম্বার না। সোয়াইন বলে, না। সে জিজ্ঞাসা করে, তুমি কাল ডায়েরিতে সাংহুর কথা লিখেছো তাই না? ইয়াংশু বলে, তুমি কি করে জানলে? তখনই ইয়াংশু দৌড়ে গিয়ে ডায়েরিটি চেক করলে দেখতে পায় সে কাল রাতে ঠিকই সাংহুর কথা লিখেছিল। তখন সে সোয়াইনকে জিজ্ঞাসা করে, তুমি আমার ব্যাপারে কি করে জানলে? তুমি কি আমার উপর নজর রাখছো? সোয়াইন তাকে বলে, তুমি আমার কথা শুনলে বিশ্বাস নাও করতে পারো। এই সময়ে আমরা একই বাড়িতে আছি, কিন্তু আলাদা আলাদা সময়। ইয়াংশু ফোনটা কাটতে চাইলে সোয়াইন বলে, ফোনটা কেটো না। সোয়াইন ইন্টারনেট চেক করে ইয়াংশুকে বলে, আজ রাতে গেমপু এয়ারপোর্টে একটি প্লেন ক্রাশ হবে। এটা যদি সত্যি হয় তাহলে তুমি আমাকে বিশ্বাস করবে। এরপর রাতে ইয়াংশু খাবার নিয়ে টেবিলে বসে থাকে এবং তার সামনে তার মা বসা ছিল। তার মায়ের আচরণ দেখে আমরা বুঝতে পারি সে অনেকটা স্ট্রিট এবং ইয়াংশুকে বলতে থাকে, তুমি কি চাও? তোমার মায়ের মতো তোমাকেও পাগলাগারোতে রেখে আসি? আসলে এই মহিলাটি ইয়াংশুর সৎ মা। তখনই ইয়াংশু টিভিতে দেখতে পায় সত্যি গেমপু এয়ারপোর্টে একটি প্লেন ক্রাশ হয়। এটা দেখে সে সোয়াইনের কথাগুলো বিশ্বাস করে। পরের দিন সে আবারও সোয়াইনকে কল করে। তখন সোয়াইন তাকে ভবিষ্যতের অনেক উন্নতির কথা বলে। ইয়াংশু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বলতে পারবে আমার ভবিষ্যতে কি হতে চলেছে? এটা জানার জন্য সোয়াইন ইন্টারনেট চেক করতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়াংশু বলে, থাক, জানাতে হবে না। আমার মা বলে আমি এমনিতেই অপয়া, আমার ভবিষ্যৎ ভালো নয়। সোয়াইন জিজ্ঞাসা করে, তোমার মা কি তোমাকে ভালোবাসে না? ইয়াংশু বলে, উনি আমার সৎ মা, আমার আসল মা নয়, তাই উনি আমাকে অনেক টর্চার করে। সোয়াইন বলে, আমারও আমার মায়ের সাথে সম্পর্ক ভালো নয়, কারণ তার ভুলের জন্য আমার বাবার মৃত্যু হয়েছিল। ছেলেবেলায় আমার মা গ্যাস বন্ধ করতে ভুলে গিয়েছিল, তাই বিস্ফোরণে আমার বাবার মৃত্যু হয়। এরপর ইয়াংশু টের পায় তার মা তার রুমের দিকে আসছিল, তাই সে ফোনটি কেটে দেয়। পরের দিন সোয়াইনের পরিবার ইয়াংশুর বাড়িতে আসে দেখার জন্য, কারণ 1999 সালে সোয়াইনের পরিবার এই বাড়িটি কিনেছিল। সোয়াইনের পরিবারকে দেখে ইয়াংশু ভবিষ্যতের সোয়াইনকে কল করে এবং ফোনে তার বাবার কথা শোনায়। অনেক বছর পর সোয়াইন তার বাবার কণ্ঠস্বর শুনে ইমোশনাল হয়ে যায়। ইয়াংশু কথা বলতে বলতে সোয়াইনকে বলে, আমি যদি তোমার বাবাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেই তাহলে কেমন হবে? সোয়াইন বলে, সত্যি কি তুমি এটা করতে পারবে? ইয়াংশু বলে, তোমার বাবার মৃত্যুর তারিখটা বলো। সোয়াইন তাকে তার বাবার মৃত্যুর তারিখটা বলে দেয়। এরপর সেই মৃত্যুর তারিখ অনুযায়ী ইয়াংশু ছোট্ট সোয়াইনদের বাড়িতে চলে আসে। সেখানে সোয়াইনের মা গ্যাস বন্ধ না করেই বাইরে চলে যায়। তখন ইয়াংশু ঘরের ভেতরে ঢুকে এটি বন্ধ করে দেয়, যার কারণে সেই দিন সোয়াইনের বাবার মৃত্যু হয়নি। অন্যদিকে সোয়াইনের সাথে উল্টাপাল্টা সব ঘটনা ঘটতে থাকে, যেমন তার বাড়ির ঘর পরিবর্তন হয়ে যায় এবং তার হারিয়ে যাওয়া মোবাইলটিও তার কাছে চলে আসে। সোয়াইন দৌড়ে বাড়িতে চলে আসে এবং সেখানে গিয়ে দেখে তার মা বাইরে গাছে পানি দিচ্ছে এবং সেখানে তার বাবাকেও দেখতে পায়। অর্থাৎ সেদিন সোয়াইনের বাবার মৃত্যু না হওয়ার কারণে এইসব পরিবর্তনগুলো সোয়াইনের সাথে হচ্ছে। এইসব ঘটনাগুলো শুধু সোয়াইনের মনে থাকতো, অন্য কারো এসব ঘটনাগুলো মনে থাকতো না। এরপর সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা তার বাবা মা দেখে অনেক অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সোয়াইন ইয়াংশুকে ফোন দিয়ে তাকে ধন্যবাদ জানায়। ইয়াংশু বুঝতে পারে সে চাইলেই ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে।
এরপর সোয়াইন কিছুদিন ইয়াংশুর সাথে কথা বলতে পারে না, কারণ তার বাবাকে ফিরে পেয়ে সে তাদের সাথে সময় কাটাচ্ছিল। যখন সে বাড়িতে এসে ইয়াংশুর ফোনটি তুলে, তখন ইয়াংশু সোয়াইনকে অনেক বকাঝকা করে, কারণ সে এই বন্দি বাড়িতে শুধু সোয়াইনের সাথেই মন খুলে কথা বলতে পারত। তাই সে অনেক রাগ করে। হঠাৎ সোয়াইন শুনতে পায় ইয়াংশুর মা তাকে সোয়াইনের সাথে কথা বলতে দেখে ফেলেছে। তাই সে মোবাইলটি কেড়ে নেয় এবং সোয়াইনকে বলে, তুমি আমার মেয়ের সঙ্গে আর কখনোই কথা বলবে না। এরপর ফোনটা কেটে দেয়। তারপর ইয়াংশুর মা ইয়াংশুকে বেসমেন্টের দিকে টেনে নিয়ে যায়। তারপর মন্ত্র পড়ে তাকে মারতে থাকে। এরপর যখন ইয়াংশু আবারও সোয়াইনকে কল করে, তখন সোয়াইন তাকে জানায়, আজ রাতে তোমার মা তোমাকে মেরে ফেলবে, তুমি কোনো মতে এখান থেকে পালিয়ে যাও। এরপর সোয়াইনের কথা মতো ইয়াংশুর মা তাকে মারতে আসে। একটি চাকু দিয়ে বারবার মারতেই থাকে, কিন্তু পরে দেখে সেই কাঁথার নিচে একটি পুতুল ছিল। ঠিক তখনই পেছন থেকে ইয়াংশু একটি ফায়ার এক্সটিংগুইশার মেশিন নিয়ে আসে এবং সেটি দিয়ে তার মায়ের মুখে স্প্রে করে দেয়। এরপর তাকে সেই চাকু দিয়েই মেরে ফেলে। কিছুক্ষণ পর সে সোয়াইনকে কল করে। তখন সোয়াইন জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো কিনা? তখন ইয়াংশু বলে, তোমার কারণে আমি নতুন একটা জীবন ফিরে পেলাম। সেদিন ইয়াংশু সারাদিন অনেক শপিং করে, রেস্টুরেন্টে খেতে যায় এবং ঘোরাফেরা করে। অন্যদিকে সাংহু 2019 সালে সোয়াইনদের বাড়িতে স্ট্রবেরি দিতে আসে এবং ঠিক একই সময়ে 1999 সালেও সাংহু ইয়াংশুর বাড়িতে স্ট্রবেরি দিতে আসে। কিন্তু যখন সে ইয়াংশুর ফ্রিজে স্ট্রবেরি রাখতে যায়, তখন সে ইয়াংশুর মায়ের লাশ দেখতে পায়। এটি দেখে সে পুলিশকে ফোন দেওয়ার জন্য সেই ফোনটি থেকে কল করে, কিন্তু কলটা বর্তমান সময়ে সোয়াইনের কাছে চলে আসে। সেই ফোনটি থেকে যাকেই কল করা হোক না কেন, সেটা ঘুরে ফিরে সোয়াইনের কাছে চলে আসে। সোয়াইন কলটা রিসিভ করলে শুনতে পায় সাংহু চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু ইয়াংশু তাকে মেরে ফেলে এবং বলে, তোমার কারণে আবার নতুন জামাটা নষ্ট হয়ে গিয়েছে। ফোনটা কেটে দিয়ে সোয়াইন নিচে আসে। সে সেখানে সাংহুকে দেখতে পায় না। তার বাবা মার কাছে জিজ্ঞাসা করলে তারা বলে, তুমি এসব কি বলছো? সাংহু মারা গিয়েছে তো 20 বছর হয়ে গিয়েছে। তখনই সোয়াইন দৌড়ে সাংহুদের ফার্ম হাউসে চলে আসে। সেখানে গিয়ে সে দেখে ফার্ম হাউসটা অনেক পুরনো হয়ে গিয়েছে, যেন 10-15 বছর ধরে সেখানে কেউ আসে না। এরপর সে দৌড়ে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে ইয়াংশু তার মা এবং সাংহুকে মেরে ফেলেছে। এরপর সে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর আবারও ইয়াংশু কল দেয়। সোয়াইন তাকে জিজ্ঞাসা করে, তোমার মাকে তো তুমি মেরে ফেলেছো, কিন্তু সাংহু কি দোষ করেছে? ইয়াংশু বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই করিনি। তখন সোয়াইন তার সামনে একটি খবরের কাগজ দেখতে পায়। সেখানে দেখে ইয়াংশু একজন সিরিয়াল কিলার এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এটা শুনে ইয়াংশু বলে, পুলিশ আমাকে কিভাবে ধরলো, এটা আমাকে একবার জানাও। এই কথাটা শুনে সোয়াইন কল কেটে দেয়। কিছুক্ষণ পর আবারও ইয়াংশু সোয়াইনকে কল করে বলে, তোমার বাবাকে আমি বাঁচিয়েছিলাম, তুমি সেটা ভুলে যেও না, আর এখন তুমি আমাকে বাঁচাবে। সোয়াইন আবারও কল কেটে দেয়। ইয়াংশু তাকে অনেকবার কল করার চেষ্টা করে, কিন্তু সোয়াইন ফোনটি তোলে না। তখনই ইয়াংশুদের বাড়িতে সেই ছোট্ট সোয়াইন এবং তার বাবা আসে সেই বাড়িটি কেনার জন্য কিছু কথা বলতে। অন্যদিকে বর্তমানে সোয়াইন তার বাবাকে নিয়ে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। ঠিক তখনই ইয়াংশু সেই ফায়ার এক্সটিংগুইশার মেশিনটি দিয়ে স্প্রে করে সোয়াইনের বাবাকে মেরে ফেলে, যার কারণে বর্তমানে সোয়াইনের বাবা অদৃশ্য হয়ে যায়। এরপর সোয়াইন বাড়িতে চলে আসে এবং দেখে তার বাড়ি আবারও আগের মতো পুরনো হয়ে গিয়েছে। হঠাৎ সেখানে সেই ফোনটি আবার বাজে। সে ফোনটি রিসিভ করলে ইয়াংশু তাকে বলে, আমার ফোন উঠালে না কেন? তাই আমি তোমার বাবার গলা কেটে হত্যা করেছি। সোয়াইন চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে মেরে ফেলবো। ইয়াংশু হাসতে হাসতে বলে, তুমি আমাকে কিভাবে মারবে? তুমি তো অতীতে আসতে পারবে না, তাই না? কিন্তু আমি তোমাকে মারতে পারবো, কারণ আমার সামনে এখন ছোট্ট সোয়াইন বসে আছে। এরপর সে সোয়াইনকে বলে, আমি তোমাকে 30 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে তুমি আমাকে বলো কিভাবে পুলিশ আমাকে ধরতে পেরেছে। সোয়াইন দ্রুত ইন্টারনেট ঘেটে দেখতে পায় ইয়াংশু যে ছুরিটি দিয়ে তাকে হত্যা করেছিল সেটির কারণে সে ধরা পড়েছে। আর সে আরো দেখতে পায় সেদিন বিকাল 5টার সময় ভয়ানক একটা বিস্ফোরণ হবে। এরপর সে ইয়াংশুকে কল করে জানিয়ে দেয় যে সে সেই ছুরির জন্য ধরা পড়বে, কারণ সেটিতে তার আঙ্গুলের ছাপ রয়েছে এবং রক্ত লেগে আছে। আর সেই ছুরিটি একজন লোক পুলিশের কাছে নিয়ে যাবে।
সে বুদ্ধি করে ইয়াংশুকে সেই বিস্ফোরণের জায়গায় লুকিয়ে থাকতে বলে। এরপর ইয়াংশু তার কথা মতো সেখানে চলে যায় ঠিকই, কিন্তু সেই ঘরটির বাইরে একটি কুকুরের আওয়াজ শুনে সে বাইরে চলে আসে, আর বাইরে থাকার কারণে বিস্ফোরণের হাত থেকে বেঁচে যায়। এরপর সে বাড়িতে গিয়ে আবারও সোয়াইনকে কল করে এবং বলে, তুমি ভালো নাটক করতে পারো, তুমি আমাকে বিস্ফোরণে মেরে ফেলতে চেয়েছিলে তাই না, তোমাকে এর শাস্তি পেতেই হবে। এরপর ইয়াংশু একটি পাত্রে গরম পানি ফুটিয়ে সোয়াইনের গায়ে ঢালতে থাকে, যার কারণে বর্তমানে সোয়াইনের গায়ে ফুসকা পড়ে যায় এবং সেই ব্যথা সে অনুভব করতে থাকে। এরপর ইয়াংশু বলে, তোমার মা আমাদের বাড়িতে আসছে প্রপার্টির বিষয়ে কথা বলার জন্য, তুমি বলেছিলে তোমার মায়ের কারণে তোমার বাবা মারা গিয়েছিল, আসলে সেটা নয়, বরং তোমার মা গ্যাসের চুলা ঠিকই বন্ধ করে দিয়েছিল, কিন্তু তুমি সেটা আবারও চালু করে দিয়েছিলে কারণ তুমি অনেক ছোট ছিলে, তাই বুঝতে পারোনি। এরপর সোয়াইন অনেক কষ্ট পায় কারণ এতদিন সে তার মাকে ভুল বুঝে এসেছিল। ইয়াংশু বলে, তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি, তুমি সেই কেসের তথ্যগুলো আমাকে দাও। সোয়াইন তাড়াহুড়া করে পুলিশ স্টেশনে যায় এবং সেখান থেকে তথ্য বের করে ইয়াংশুকে দেয়। ইয়াংশু সেখান থেকে বেরিয়ে সেই লোকটিকে মেরে ফেলে যে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল এবং সমস্ত প্রমাণগুলো মুছে দেয়। অন্যদিকে বর্তমানে সোয়াইনের সামনে পুলিশ স্টেশনের ডায়েরিতে সব লেখা মুছে যায় এবং আবারও কিছু লেখা ভেসে ওঠে। সেই লেখাটি সোয়াইনের মিসিং রিপোর্ট ছিল, মানে সেদিন তার মা পুলিশ স্টেশনে গিয়ে তার মিসিং রিপোর্ট লিখিয়েছে। এখানে সকল প্রমাণ ইয়াংশু পুড়িয়ে দেওয়ার কারণে সে আর ধরা পড়েনি, যার কারণে ডায়েরি থেকে সবকিছু মুছে যায়। কিছুক্ষণ পর সোয়াইনের ঘর পুরো পরিবর্তন হয়ে যায় এবং সেখানে অনেক বড় বড় ফ্রিজ ছিল। আসলে এখন এই ঘরটিতে ইয়াংশু থাকে আর খুন করে সেই লাশগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখে। এখানে একটা টুইস্ট আছে, কেউ একজন ইয়াংশুকে ফোন করে বলে, তুমি ধরা পড়তে চলেছ এবং মরতে চলেছ। এই কলটা কে করেছে সেটা আমরা সামনে জানতে পারবো। তখনই সোয়াইনের মা সেই ছোট্ট সোয়াইনকে খুঁজতে আসে। সেখানে গিয়ে তাদের খুঁজে না পেয়ে সেখানে থাকা টেলিফোনটি তুলে সোয়াইনের বাবার নাম্বারে কল দেয়, কিন্তু সেই কলটা সরাসরি 2019 সালের সোয়াইনের কাছে চলে আসে। সোয়াইন ফোনটা তুললে তার মায়ের কণ্ঠ শুনতে পায়। তখন সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে পালিয়ে যাও, না হলে ইয়াংশু তোমাকে মেরে ফেলবে। ঠিক তখনই বর্তমানে সোয়াইনের মাথায় কেউ একজন আঘাত করে এবং সে মাটিতে পড়ে যায়। এটা আর কেউ না, বরং বর্তমানের ইয়াংশু ছিল। সেদিন ইয়াংশু ধরা না পড়ার কারণে এই বাড়িতে এখনো থাকে এবং মানুষকে মেরে ফ্রিজে রেখে দেয়। অতীতে ইয়াংশু পুলিশকে মেরে ফেলে। সোয়াইনের মা ভয়ে একটি রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়, তখন সেই ফোনটা তার হাতেই ছিল। অন্যদিকে বর্তমানের সোয়াইন নিজেকে বাঁচানোর জন্য একটি রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। এরপর সোয়াইন তার মাকে কল করে বলে, তোমার আশেপাশে এমন কোনো জিনিস আছে যেটা দিয়ে ইয়াংশুকে মেরে ফেলা যায়? তার মা এদিক ওদিক তাকিয়ে সেই ফায়ার এক্সটিংগুইশার মেশিনটি হাতে নেয়। সোয়াইন বলে, যখন ইয়াংশু তোমাকে মারতে আসবে তখন এটা ওর মুখে স্প্রে করে দিও। কিন্তু ইয়াংশু দরজা না ভেঙে বাচ্চা সোয়াইনকে দরজার সামনে রেখে দেয়। তার মা দরজা খুলে সোয়াইনের কাছে যায়। তখনই ইয়াংশু পেছন থেকে তার মায়ের পিঠে ছুরি মারতে যায়, কিন্তু সোয়াইনের মা সেটি হাত দিয়ে ধরে ফেলে। অন্যদিকে বর্তমানের ইয়াংশু দরজা ভেঙে সোয়াইনকে মারতে যায়, কিন্তু সে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। অর্থাৎ অতীতে সোয়াইনের মা ইয়াংশুকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে। সোয়াইন দৌড়ে পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করে সেই বাড়ির লোকেরা কোথায় থাকে, কিন্তু পুলিশ স্টেশনে কেউ কোনো তথ্য দিতে পারে না। সোয়াইন ভাবে হয়তো ইয়াংশুর সাথে তার মাও মারা গিয়েছে। এরপর সে দৌড়ে চলে যায় সেই কবরস্থানে। সেখানে গিয়ে শুধুমাত্র তার বাবার কবর দেখতে পায়। এর মানে তার মা এখনো বেঁচে আছে। সে তার মাকে দেখে অনেক কান্না করতে থাকে এবং নিজেকে অপরাধী মনে করতে থাকে, কারণ সে এতদিন তার মাকে ভুল বুঝেছিল। এরপর তার মাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মা আবারও গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি অতীতের সেই ইয়াংশু এখনো মারা যায়নি। আসলে যে কলটি করেছিল সেটি ভবিষ্যতের ইয়াংশু করেছিল। সে সবকিছু অতীতের ইয়াংশুকে বলে দেয়, তাই সে সেদিন বেঁচে যায় এবং পরে সোয়াইনের মাকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সোয়াইনকে ইয়াংশু সাদা কাপড় দিয়ে ঢেকে একটি ঘরে বন্দি করে রেখেছে। সে সোয়াইনকে মারেনি। আর এরই সাথে গল্পটা এখানে শেষ হয়। এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি সৃষ্টিকর্তা যাই করেছেন কোনো না কোনো ভাবে আমাদের ভালোর জন্যই করেছেন। না হলে সেদিন যদি ইয়াংশুর মা ইয়াংশুকে মেরে ফেলতো তাহলে শুধু একটি খুন হতো,
যেহেতু সোয়াইন ইয়াংশুকে বাঁচিয়েছিল, তাই ইয়াংশু পরিস্থিতির চাপে পড়ে একের পর এক প্রাণ নিতে থাকে। আশা করছি তোমাদের কাছেও গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং এরকম এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।